নমস্কার, বিভ্রমিষ্যতি চ্যানেলে আমার সকল দর্শক বন্ধুকে জানাই স্বাগত। স্বাধীনতা দিবসের সকালে লুচি তরকারি দিয়ে ব্রেকফাস্ট সেরে একটা অটো ভাড়া করে আমরা বেরিয়ে পড়লাম। আজ সারাদিন কোথায় কোথায় ঘুরবো, কি দেখব সব জানাবো। আমাদের সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই চলে এসেছি দীঘার কাজু বাগানে। বাগানটি আকারে বিশাল, কিন্তু খুব সামান্য জায়গাতেই আপনি প্রবেশাধিকার পাবেন। একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত এগোনো যায়, তার ভিতরে আর প্রবেশ করতে দেওয়া হয় না। এখন গাছ পুরো ফাঁকা। যে সময় আম পাকে সেই সময়তে এলেই তবে কাজু ভর্তি গাছ দেখতে পাবেন। যেহেতু আজ স্বাধীনতা দিবস, তাই রাস্তায় প্রায়ই চলতে চলতে এই রকম ছবি চোখে পড়ছে। হ্যাঁ, এবার আপনাদের বলি আমরা এখন যাচ্ছিটা কোথায়। আমরা যাচ্ছি ওড়িশা রাজ্যের অন্তর্গত বালাসোর জেলায় অবস্থিত বিচিত্রপুরে। দীঘা থেকে এর দূরত্ব মাত্র 17 কিলোমিটার। এসে পড়েছি বিচিত্রপুরে। এই সামনেই রয়েছে পার্কিংয়ে আমরা অটোটাকে রেখে একটু আশপাশটা ঘুরে দেখি। চলুন আশপাশটা ঘুরে দেখতে দেখতে বলি এখানে আসলে আমরা দেখবটা কি। পশ্চিমবঙ্গের মেদিনীপুর ও উড়িষ্যার বর্ডারে অবস্থিত এই জায়গাটা সুবর্ণরেখা নদীর মোহনা অঞ্চল। এখানকার মূল আকর্ষণ হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য। দেখুন তার কিছু অংশ এখানে দেখা যাচ্ছে। লাল কাঁকড়ময় মাটির রাস্তা ধরে এসে পড়েছি বিচিত্রপুর নেচার ক্যাম্পে। এই যে নদীর মতো দেখছেন, এটা আসলে নদী নয়, এটা খাঁড়ি। নদীতে জোয়ার এলে এই খাঁড়ি জলে ভরে যায়, তখন এখান থেকে শুরু হয় বোটিং। আর এই নৌকো চড়ে এখান থেকে যেতে হবে আপনাকে আসল যে ম্যানগ্রোভ দেখার জন্য আমরা এসেছি সেখানে। এই জায়গা থেকে দেওয়া হয় বোটের টিকিট। বোটের ভাড়া ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানে আছে দু একটি ভাতের হোটেল। বোটিং করতে যাওয়ার আগে এখানে যদি অর্ডার দিয়ে যান, তাহলে বোটিং করে ফিরে এসে পাবেন গরম গরম খাবার। আমরা অনেক আগে চলে এসেছি এবং আমাদের অর্ডারও দেওয়া ছিল, তাই বোটিং করতে যাওয়ার আগেই আমরা দুপুরের খাবার খেয়ে নিলাম। খাবারের মান মোটামুটি এবং দাম রিজনেবল। আবার চলে এসেছি এই খাঁড়ির কাছে দেখতে যে নদীতে জোয়ার এলো কিনা এবং খাঁড়ি জলপূর্ণ হলো কিনা। ওদিকে টিকিট দেওয়া শুরু হয়েছে আর খাঁড়িতে জলও প্রবেশ করতে শুরু করেছে। আগের তুলনায় একটু বেড়েছে বলেই মনে হচ্ছে জলটা। আমরা উঠে পড়েছি নৌকায় এবং নৌকা চলতে শুরু করেছে। একটি নৌকোয় সবথেকে বেশি 9 জন যেতে পারে। আপনারা যদি সংখ্যায় কম থাকেন তাহলে অপেক্ষা করবেন, আরও একটি দল এলে মোট 8-9 জন হলে বোট ছেড়ে দেয়। আর যদি যে কজন আছেন তারা সবাই মিলে একটি বোটে করে যেতে চান তাও যেতে পারবেন। সেক্ষেত্রে মাথাপিছু ভাড়া একটু বেশি পড়বে। বোটিং করতে করতে একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, জোয়ারের সময় এখানে না এলে যা দেখার জন্য এসেছেন তা দেখতে পাবেন না। তাই জোয়ারের সময় জেনে নিয়ে এখানে আসবেন, নইলে কিন্তু অনেকটা সময় নষ্ট হবে। চলে এসেছি গন্তব্যে। ওই যে দেখা যাচ্ছে সাদা মতো, দেখুন বস্তা ফেলা রয়েছে, ওখান থেকেই আমাদের উঠে যেতে হবে ওপরে। এই যে এইভাবে বোট থেকে নেমে এই ওপর থেকে আমরা দেখে নেব এবার এখানে ঠিক কি আছে। নদীর ধারে বসে হাওয়া খেতে খেতে দোল খেতে মন্দ লাগবে না কিন্তু। আচ্ছা, দোলনা না হয় পরে চড়বো, চলুন আগে গিয়ে দেখে আসি কি আছে। এখানে ঘুরতে ঘুরতে ক্লান্ত বোধ করলে বিশ্রাম নেওয়ার জন্য রয়েছে দু একটি বসার জায়গা।
জোয়ারের জল আরও বাড়লে এই জায়গা যখন জলে ভরে যায় তখন আরও বেশি ভালো লাগে। এখানে রয়েছে জঙ্গল আর প্রচুর পাখি। যারা পাখি ভালোবাসেন তাদের কিন্তু এই জায়গা খুব ভালো লাগবে। বৃষ্টি পড়তে শুরু করেছে, তাই আমরা দেরি না করে উঠে পড়লাম ফিরতি বোটে। হ্যাঁ, ফেরার জন্য কিন্তু কোনো নির্দিষ্ট বোট নেই। আপনারা যে কজন একটা বোটে এসেছেন সেই কজন একসাথে হয়ে যে বোট ফিরবে তাতে করেই ফিরে যেতে পারবেন। এই পথেই দেখে নিতে পারবেন চন্দনেশ্বর মন্দির। আসার পথে বা ফেরার পথে যে কোনো এক সময় দেখে নিন এটি। এই একই পথে পড়বে তালসারি। আমরা চলে এসেছি তালসারিতে। যেহেতু এখন জোয়ার রয়েছে তাই এর নিচে নামতে পারলাম না, কারণ ক্রমশ জল বাড়ছে এবং জল বাড়লে এই জায়গাটা পুরো জলের তলায় চলে যায়। এখান থেকেও বোটিং করে নদীর ওই পারে যাওয়া যায়। সেখানে শুনেছি লাল কাঁকড়া প্রচুর দেখতে পাওয়া যায়, যদিও আমার সেটা দেখা হয়নি এবং যাওয়া হয়নি সেখানে। জোয়ারের সময় জায়গাটা ঠিক এরকম লাগে। এখানে যেহেতু আমরা বোটিং করব না আর নিচেও নামা যাবে না, তাই বেশি সময় নষ্ট না করে চললাম পরবর্তী গন্তব্যের দিকে। এই পথেই পড়ে উদয়পুর বিচ। আমরা চলে এসেছি সেই বিচে। দেখুন উদয়পুর বিচে 15ই আগস্টের ভিড়। আমরা একটু ফাঁকার দিকে যাই। এই বিচটি প্রায় সমতল। এখানে চাঁদোয়ার নিচে বসে চলছে মাছ ভাজা খাওয়া, আর সঙ্গে রয়েছে সেটা নাইবা বললাম। ক্রমশ জলের পরিমাণ বাড়ছে। ঢেউয়ের আদর মেখে উদয়পুরকে বিদায় জানাতেই হলো। পরিবেশটা এমনই যে বেশিক্ষণ থাকতে চাইলেও পারলাম না। ফেরার পথে এই পানিয়ে গলা ভিজিয়ে চললাম পরের গন্তব্যে। এই পথেই পড়বে দীঘার নতুন আকর্ষণ ওশিয়ানা বিচ। আমরা আর ওই বিচে গেলাম না।
এরপরে আছে ঢেউসাগর। এই একই পথেই আমরা চলে এলাম ঢেউসাগরে। ঢেউসাগরের এন্ট্রি ফি হলো 10 টাকা প্রতিজন। 5 বছর বয়স পর্যন্ত কোনো টিকিট লাগে না। অনেকটা বড় এলাকা জুড়ে এটা তৈরি করেছে, বেশ সুন্দর করে সাজানো। এই রাস্তার দুপাশে বেশ কয়েকটি খাবার দোকান আছে, তার মধ্যে একটাতে বসে পড়লাম। এতক্ষণ ঘুরে ঘুরে বেশ খিদে পেয়ে গেছে। কফি, চাউমিন, মোমো সহযোগে বিকেলটা জমে গেল। পার্কের গেট থেকে ভিতর পর্যন্ত আসার জন্য এরকম গাড়িরও ব্যবস্থা রয়েছে। এই পার্কে এসে কি কি দেখবেন তার একটি তালিকা রয়েছে, এটা পজ করে দেখে নিতে পারেন। চলুন এবার পার্কটা একটু ঘুরে দেখি। সন্ধে হতেই যখন আলো জ্বলে উঠল তখন কিন্তু পার্কটির চেহারা সম্পূর্ণ বদলে গেল। চলুন এবার দেখা যাক আলোয় কেমন লাগছে এটি দেখতে। এবার পার্ক থেকে বেরিয়ে সমুদ্রের ধারে এসে বসলাম। আকাশে আজ পূর্ণচন্দ্র শোভা পাচ্ছে। এই পরিবেশে বেশ খানিকক্ষণ সমুদ্রের ঢেউ দেখলাম। এই মায়াবী পরিবেশ থেকে এবার ফিরতে হবে হোটেলে। আজ ডিনারে রুটি আর তরকা। আবার দেখা হবে আগামীকাল।